দেখ, আমরা লাস্ট ক্লাসগুলোতে কি পড়েছিলাম, যে একজন লেবারকে যে রিমুনারেট করতে হবে, সেই রিমুনারেট আমরা কিভাবে করব, সেই সিস্টেম বা প্রসেসগুলো আমরা পড়েছিলাম। কোনটা কোনটা পড়েছিলাম? টাইম রেস সিস্টেম আর পিসেস সিস্টেম, এই দুটো পড়েছিলাম। এছাড়াও আরও তিনটে রয়েছে, যেই তিনটে আমাদেরকে পড়তে হবে। তো তাই এখানে আমি হেডিংটা ফার্স্টে দিয়ে দিলাম যে লেবার রেমুনারেশনস কম্পিউটেশনস। লেবার রেমুনারেশন একটা জায়গায় রাখ, লেবার রেমুনারেশন কম্পিউটেশন সিস্টেম। অর্থাৎ আমি লেবার্সদেরকে যদি রেমুনারেট করতে যাই, তাহলে সেটা কম্পিউট ফার্স্ট আমায় করতে হবে। সেই কম্পিউটেশনসটা কীভাবে আমরা করব, সেটাকে আমি সিস্টেমও বলতে পারি, প্রসেসও বলতে পারি, মেথডসও বলতে পারি। তাই ওপরে হেডিংটা আমি কী দিলাম? লেবার রেমুনারেশন কম্পিউটেশন সিস্টেম, প্রসেস অর মেথড। এবার আমরা যেটা অলরেডি পড়ে ফেলেছিলাম বা বুঝে নিয়েছিলাম, সেটা হচ্ছে টাইম রেস সিস্টেম। ঠিক আছে, এই টাইম রেস সিস্টেমে কী ছিল? টাইম রেস সিস্টেমে ছিল আওয়ার ওয়ার্কড, কতক্ষণ কাজ করেছে, ইনটু রেট পার আওয়ার। এটা আমরা পড়ে ফেলেছিলাম, ঠিক। এবং টাইম রেস সিস্টেমের সুবিধা অসুবিধা, অ্যাপ্লিকেবিলিটি, ঠিক আছে, এগুলো কিন্তু আমরা ইন ডিটেলসে সব জেনে নিয়েছিলাম। তারপর এটা আমরা পড়ে নিয়েছিলাম যে পিসেস সিস্টেম। পিসেস সিস্টেম আমরা কি দেখেছিলাম? ইউনিট প্রডিউসড, কতগুলো ইউনিট তৈরি করেছে একজন এমপ্লয়ি, ইনটু রেট পার ইউনিট। যখন এই দুটোকে গুণ করতাম, সেখান থেকে বেরিয়ে আসতো যে তাহলে সেই এমপ্লয়িটা আলটিমেটলি কতটা রেমুনারেশন হিসেবে কোম্পানির কাছ থেকে পাবে। তো এবং এই পিসেস সিস্টেমের সুবিধা কি, অসুবিধা কি, ডেফিনেশন, অ্যাপ্লিকেবিলিটি সবই কিন্তু আমাদের হয়ে গেছিল। এইবার যেটা আমাদের শিখতে হবে সেটা হচ্ছে হালসে প্ল্যান। অর্থাৎ ইনি হচ্ছেন একজন ভদ্রলোক, উনি ওনার মতন করে একখানা সিস্টেম দিয়ে রেখেছেন, যেই সিস্টেম অনুযায়ী লেবার্সদের রেমুনারেশনসটা কিন্তু কম্পিউট করা যায়। আমরা এইটা করব, তারপর হালসে পর রোয়ান করব, তারপর এটা করব, তাহলে আমাদের এই পুরো চ্যাপ্টারটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তাহলে ফার্স্ট আমরা যেটাকে ডিল করব বা শিখবো কনসেপচুয়ালি, সেটা হচ্ছে হালসে প্ল্যান, বা পুরো নামটা পাবি দেখবি হালসে প্রিমিয়াম প্ল্যান। ঠিক আছে, প্রথমে জিনিসটা কিভাবে ওয়ার্ক করে, মেকানিজমটা কি, সেটা ফার্স্ট আমরা জেনে নেবো। তারপর আমরা বইয়ের থেকে কি বলতে চাইছি, সুবিধা অসুবিধা সমস্ত জিনিসগুলো আমরা দেখে নেব। ঠিক আছে, তাহলে আমরা এটা একটু ডিসকাস করি। যেমন ধর এইটা এ, এইটা বি, এইটা সি, এইটা ডি, আর এটা ই। তো আমরা সি দিয়ে আমরা ডিসকাশনসটা স্টার্ট করে দিই এই টপিকটা রিলেটেড। তাহলে আমরা ডিসকাস স্টার্ট করি হালসে প্রিমিয়াম প্ল্যান সম্পর্কে। যেই প্ল্যানটা বা যে সিস্টেমটা আমাদেরকে আলটিমেটলি সাহায্য করে এমপ্লয়িজদেরকে রেমুনারেশনসটা কম্পিউট করতে। উনি একটা মেথডস দিয়ে রেখেছেন। উনি মেথডসটা কী দিয়েছেন বা সূত্রটা কী দিয়েছেন? উনি দিয়েছেন এরকম, টিটি ইন্টু এসআর প্লাস 50% টিএস ইন্টু এসআর। মানেটা কি? রেমুনারেশন, যেটা ওয়েজেস এগুলো বলতে পারি। টিটি মানেটা কি? টিটি মানে হচ্ছে টাইম টেকেন। টি এস মানে টাইম সেভড। এস আর মানে স্ট্যান্ডার্ড রেট। ঠিক আছে, এবার একটা তোদের এক্সাম্পল দিই, সেই এক্সাম্পলটাকে ধরেই পুরো ব্যাপারটাকে বুঝবো। ধর আজকে সিঞ্জিনিকে একটা কাজ দেওয়া হলো। ঠিক আছে, সেই কাজটা ধর
করার জন্য ওকে টাইম অ্যালাউড মানে টাইম দেওয়া হলো 9 ঘন্টা 9 আওয়ার্স, ঠিক আছে। আর এইটার রেট হচ্ছে পার আওয়ার ধরলাম 100 রুপিস পার আওয়ার। এইখানে সিঞ্জিনি কাজটাকে কমপ্লিট করে দিল 7 আওয়ার্সে, বুঝতে পেরেছিস? তার মানে 2 ঘন্টা টাইম সেভড আছে। তাহলে হালসে প্রিমিয়াম প্ল্যানে বলা হচ্ছে একজন এমপ্লয়ি যতক্ষণ কাজ করছে ততক্ষণের রেট অনুযায়ী ওয়েজেস তো পাবেই পাবে। যেহেতু এই এমপ্লয়িটা এফিশিয়েন্ট, অর্থাৎ সময়ের আগে কাজটা করে দিয়েছে, তাই অতিরিক্ত টাকাটাও তাকে পে করতে হবে, নয়তো সিঞ্জিনি নেক্সট টাইম দিয়ে এতটা এফিশিয়েন্টলি কিন্তু আর কাজ করবে না। কথাটা বুঝতে পারলি? তাহলে একটা তো পাবে বেসিক ওয়েজেস, যেটা যতক্ষণ কাজ করেছে সেই বেসিসে যেটা পাবে, আর আরেকটা হচ্ছে যে এফিসিয়েন্সির জন্য যে অতিরিক্তটা টাকা তাকে দেওয়া হচ্ছে। কথাটা বোঝা গেল? যেটাকে আমরা বলতেই পারি বোনাস, অতিরিক্ত যেটা দেওয়া হচ্ছে। তাহলে এই দুটো মিলেই আসবে টোটাল কতটা সিঞ্জিনি পাবে এমপ্লয়ারের কাছ থেকে, বুঝতে পেরেছিস? তাই এখানে কিভাবে ক্যালকুলেট করা হচ্ছে দেখ। তাই এখানে আমি এটা লিখতেই পারি। তাহলে এইটাকে আমি এইভাবে তো লিখে নিতে পারি যে TA মানে টাইম অ্যালাউড, 10 আওয়ার্স, টাইম টেকেন 7 আওয়ার্স, ফুল ফর্মটা লিখলাম না, টাইম সেভড 2 আওয়ার্স। কীভাবে পেলাম? টাইম অ্যালাউডের থেকে টাইম টেকেনটা মাইনাস করলাম, তো সেখান থেকে বেরিয়ে 2 আওয়ার্স হচ্ছে গিয়ে টাইম সেভ। টাইম অ্যালাউড কাজটা করতে যতক্ষণ সময় দেওয়া হচ্ছে, সরি এটা 9 আওয়ার্স হবে, ঠিক আছে, বোঝা গেল? এই যে 9 ঘন্টা যেটা দেওয়া হয়েছে। স্ট্যান্ডার্ড রেট কত? 100 টাকা হয়ে গেল। এবার আমরা কি করব? এইবার আমরা হালসের যে মেথডটা রয়েছে প্ল্যানটা, সেই প্ল্যানটা লিখে দেব। রেমুনারেশন কি আসবে? টাইম টেকেন ইনটু এসআর প্লাস টাইম সেভড, সরি এখানে 50% আসবে, টাইম সেভড ইনটু এসআর, ঠিক আছে। তাহলে টাইম টেকেন কত? 7 ইন্টু 100 প্লাস 50%, আর টাইম সেভড কত? 2 ইন্টু 100। তাহলে এখানে 700 প্লাস এখান থেকে আসছে 200, আর তার 50% হচ্ছে 100, তার মানে রেমুনারেশন টোটাল কত? 800। তার মানে হালসে প্রিমিয়াম প্ল্যানে সিঞ্জিনি কত পেল? 800, ঠিক আছে। এইবার দেখবো এই মেকানিজমটা ভালো করে বুঝবো। হালসে প্রিমিয়াম প্ল্যানে বলা হয়েছে সিঞ্জিনি যতক্ষণ কাজ করেছে সেটা তো সে বেসিক পাবেই, তো সেটা করো। যেহেতু সিঞ্জিনি একজন এফিশিয়েন্ট এমপ্লয়ি, তাই ও যে সময়টাকে বাঁচালো, সেই বাঁচানোর জন্য অতিরিক্ত একটা কিছুও পাবে এই বেসিকের সাথে। তাই যেটা অতিরিক্ত পাবে তার জন্য যোগ প্লাস। এবার অতিরিক্ত কতটা পাবে? এখানে বলা হচ্ছে মিস্টার হালসে এটাই বলেছেন যে আজকে সিঞ্জিনি যে 2 ঘন্টা বাঁচালো, 2 ঘন্টা যে বাঁচালো, সেই 2 ঘন্টার কস্ট সেভিং কত হলো? দেখ 1 ঘন্টার কত হয়, 1 ঘন্টার রেট কত? 100 টাকা। তাহলে 2 আওয়ার্স সেভড, তার মানে 100 ইন্টু 2, তার মানে কস্ট কতটা সেভড হলো? 200। এইবার মিস্টার হালসে বলছেন একটা কাজ করে, এই যে 200 টাকাটা যেটা বাঁচলো সেটাকে 2 ভাগ করে, একটা ভাগ
50% হাফ এমপ্লয়িকে দিয়ে দাও, আর 50% এমপ্লয়ার নিজের কাছে রাখুক। তাহলে এমপ্লয়ি মানে এখানে কে? সিঞ্জিনি পাবে 50%। আর যদি আমি এখানে এমপ্লয়ার ধরি ওয়েন্দ্রিলা, তাহলে ওয়েন্দ্রিলা কত পাবে? সেই 100 টাকা পাবে 50%। মানে এই যেই টাকাটা সেভড হলো ওর এফিসিয়েন্সির জন্য, তার 50% বেনিফিট সিঞ্জিনি পেয়ে যাবে হাফ, আর 50% পেয়ে যাবে কে? এমপ্লয়ার। এই কারণে এই যে 50% যেটা পাচ্ছে, এই যে 50% যেটা পাচ্ছে সেটা কার? টাইম সেভডের। তার মানে টাইম সেভডের ভ্যালু কত? 200। টাইম সেভডের ভ্যালু, তার 50% পাচ্ছে। এইটাই তো আমি এখানে লিখলাম, টাইম সেভড ইন্টু স্ট্যান্ডার্ড রেট, অর্থাৎ এখান থেকে কত আছে? 200। তার মধ্যে 50% কে পাচ্ছে? হালসে প্রিমিয়াম প্ল্যান অনুযায়ী এমপ্লয়ি, দ্যাট ইজ সিঞ্জিনি। তাই এটার বাইরে 50% বসিয়ে দিলাম। তাই 50% অফ, এটা হচ্ছে ভ্যালু অফ টাইম সেভড। তাহলে টাইম সেভডের ভ্যালু কত? 200, তারপর 50% চার্জ করলো, চার্জ করে এই যে 100 যেটা বেরোলো সেটা কে? বোনাস। বোনাস হিসাবে কে পেলো? সিঞ্জিনি পেলো। আর এইটা হচ্ছে গিয়ে বেসিক, আর এটা হচ্ছে বোনাস, আর এই দুটো মিলে হচ্ছে টোটাল ওয়েজেস অর রেমুনারেশন। কথাটা বুঝতে পেরেছিস? কোনো রকম অসুবিধা আছে? তাহলে আমরা যে এখানে লিখেছিলাম এই যে মেথডটা, যে টাইম টেকেন ইন্টু স্ট্যান্ডার্ড রেট প্লাস 50% অফ টিএস ইন্টু এসআর, এর মধ্যে কোনো অসুবিধা আছে? তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারছি এটার মানে হচ্ছে ভ্যালু অফ টাইম সেভ, আর 50% কে পাবে? এমপ্লয়ি পাবে। হয়ে গেলে এই পার্টটা, এটা হচ্ছে বোনাসের পার্ট, আমি এখানে লিখেই দিই। এটা হচ্ছে বোনাস, ঠিক আছে। আর এটা হচ্ছে গিয়ে বেসিক, ঠিক আছে। কোন রকম অসুবিধা আছে? যতক্ষণ কাজ করেছে তার রেট কত, সেই অনুযায়ী টোটাল কতটা পাবে, তার সাথে গিয়ে বোনাসটা কতটা পাবে, দুটো মিলিয়েই আলটিমেটলি কতটা পাচ্ছে একজন এমপ্লয়ের কাছ থেকে। এই জায়গাটা একটা প্রশ্ন করলো যে সিঞ্জিনি, যে আজকে তো এইখানে টাইম সেভ করলো বলে সে বোনাসটা পাচ্ছে, যদি সে 9 ঘন্টার কাজটা, যেটা টাইম অ্যালাউড ছিল, সে যদি কাজটা করতে অ্যাকচুয়ালি 9 ঘন্টার বেশি নিয়ে নিত, অর্থাৎ যদি 10 ঘন্টা কি 11 ঘন্টা নিয়ে নিত, তখন কি বোনাস পেত না? কারণ আজকে যে এমপ্লয়ি যেই বোনাসটা পায় সেটা কিসের পায়? টাইম সেভডের 50%। তাহলে যদি টাইম সেভডই না করে তাহলে বোনাস পাবে কোথা থেকে? কারণ আমরা টাইম সেভডের ভ্যালুটা বার করি, সেটার উপর 50% চার্জ করে তার হাফটা এমপ্লয়িকে দিয়ে দেওয়া হয়। বুঝতে পেরেছিস? এর মধ্যে কোনো অসুবিধা নেই। আর তার সাথে এটাও বলে রাখি যে যদি কেউ 9 ঘন্টার কাজটা 9 ঘন্টাতেই করে, তাহলে সেক্ষেত্রে বোনাসের ব্যাপার আসছে না, কারণ টাইম সেভড হচ্ছে না, টাইম সেভডের কোনো ভ্যালু আসবে না, তার 50% পাওয়ারও কোনো জায়গা নেই। তার মানে সেখানে শুধুমাত্র এখানে 9 আওয়ার্স আসবে, 9 × 100 আসবে, তার মানে 900 টাকা এখানে এসে পড়বে শুধুমাত্র। ঠিক আছে, বুঝতে পেরেছিস? হালসে প্রিমিয়াম প্ল্যান, এটা একবার আমরা রিড করে নিই, সুবিধা অসুবিধাগুলো জানা দরকার আছে। এই পদ্ধতি অনুযায়ী শ্রমিকদের কোনো কাজ বা প্রক্রিয়া সম্পন্ন করার জন্য কিংবা কোনো একটি পণ্য উৎপাদন করার জন্য একটি আদর্শ সময় অর্থাৎ স্ট্যান্ডার্ড টাইম বেঁধে দেওয়া হয়। ঠিক আছে। যদি কোনো শ্রমিক নির্দিষ্ট সময় কিংবা তার বেশি সময় নিয়ে কাজটি সম্পন্ন করে বা পণ্য উৎপাদন করে, তবে সেক্ষেত্রে তাকে শুধুমাত্র সময়ের উপর ভিত্তি করে, অর্থাৎ কাজটি করতে যে সময় নিয়েছে টাইম টেকেন তার উপর ভিত্তি করে পারিশ্রমিক প্রদান করা হয়, কারণ সেক্ষেত্রে কোনো রকম বোনাস পাবে না, কারণ সে টাইম সেভ করেনি। অন্যভাবে বলা যায়, কাজটি সম্পন্ন করার জন্য বা উৎপাদন করার জন্য যে সময় নির্ধারিত হয়েছে অর্থাৎ স্ট্যান্ডার্ড টাইম, তার চেয়ে সে বেশি সময় নিলেও তাকে তার জন্য কোনো জরিমানা করা হয় না। কথাটা বুঝতে পারলি? সে যদি সেই কাজটা 9 ঘন্টাতেই করে, তাহলে সে 9 ঘন্টার টাকাটা পেয়ে যাবে 9 × 100, দ্যাট ইজ 900, কিংবা আর্থিক শাস্তি দেওয়া হয় না। অতিরিক্ত সময় নিল এই সময়ের জন্য সময়ভিত্তিক মজুরির হারে ভিত্তিতে তাকে পারিশ্রমিক দেওয়া হয়, সময়ভিত্তিক টাইম রেট সিস্টেমে তাকে টাকাটা দেওয়া হয়। কিন্তু কাজটি করার জন্য বা নির্দিষ্ট পরিমাণ পণ্য উৎপাদন করার জন্য তাকে যে সময় দেওয়া হয়েছে, সে তার তুলনায় কম সময় নিলে, যেটুকুনি সময় কম নিয়েছে সেই সময়ের জন্য তাকে বোনাস মজুরি দেওয়া হয়, টাইম সেভডের 50%। এই বোনাস মজুরির পরিমাণ হলো তার সময় বাঁচানোর মজুরির 50%।
বাকি 50% মজুরি হলো কারখানার মালিক বা নিয়োগকর্তার অংশ, যেটা আমরা বুঝে নিয়েছি। এই হচ্ছে দেখ আমাদের যেটা আমরা লিখেছিলাম এখানে ওয়েজেস বা রেমুনারেশন, এখানে লেখা আছে টোটাল আর্নিংস, মানে টোটাল কত টাকা পাচ্ছে, ইকুয়ালস টু টাইম টেকেন ইনটু স্ট্যান্ডার্ড রেট প্লাস 50% অফ, এখানে পুরো দেখিয়ে দিয়েছে যে স্ট্যান্ডার্ড টাইম মাইনাস টাইম টেকেন দ্যাট ইজ টাইম সেভড। তাই আমরা এটাকে এখানে করবো না, আমরা টাইম সেভটাকে বাইরে বার করে নেব, তারপর একেবারে ডিরেক্টলি টাইম সেভ ইন্টু আর করবো স্ট্যান্ডার্ড রেট, তার 50% করে দেবো। বুঝতে পারলি? আচ্ছা, তাহলে এইভাবে হয়ে গেল। এরপর আমরা কি করব, এর যে সুবিধা হেলথে প্রিমিয়াম পদ্ধতির যে সুবিধাগুলো সেগুলো কি, ন্যূনতম মজুরির নিশ্চয়তা, কেউ যদি ইনএফিসিয়েন্টও হয় তাহলে সে তো 9 ঘন্টা কাজ করছে, 9 ঘন্টার জন্য সে 100 টাকা করে 900 টাকা পাবেই, তাহলে এটা একটা সুবিধা। বুঝতে পারলি? যারা ইনএফিসিয়েন্ট তাদের জন্য একটা সুবিধা। নেক্সট হচ্ছে অদক্ষতার শাস্তি, পানিশমেন্ট অফ ইনএফিসিয়েন্সি নেই, গ্যারান্টিড আছে তো স্যালারি। কথাটা বুঝতে পারলি? শ্রমিকদের নির্দিষ্ট কাজের জন্য যে সময় বেঁধে দেওয়া হয় সেই সময়ের মধ্যে সে কাজটি করতে না পারলে, অর্থাৎ কাজটি করতে সে অতিরিক্ত সময় নিলেও তার জন্য তাকে কোনো শাস্তি পেতে হয় না, অবশ্য সে তার অদক্ষতার জন্য বোনাস পাওয়া থেকে বঞ্চিত হয়, শাস্তিটা তো পায় না। তাহলে এটাও একটা বেনিফিট। কিন্তু পরে গিয়ে দেখবি কিছু কিছু এমন প্ল্যানিং আসবে যে এফিসিয়েন্সি যদি তুমি না হও তাহলে সেই ক্ষেত্রে তুমি কোনো না কোনো একটা জায়গাতে ভুগে যাচ্ছ, অর্থাৎ তুমি শাস্তি পাচ্ছ। কিন্তু এখানে হালসে যে প্রিমিয়াম প্ল্যান রয়েছে তার মধ্যে কিন্তু ইনএফিসিয়েন্সির জন্য কোনো রকম শাস্তি এমপ্লয়ি পাচ্ছে না। তারপর থার্ড কি সুবিধা, সহজ পদ্ধতি, ভেরি ইজি টু ক্যালকুলেট আর ইজি টু আন্ডারস্ট্যান্ড। এই পদ্ধতি অনুসরণ করে শ্রমিকদের পারিশ্রমিক নির্ধারণ করতে কোনো অসুবিধা হয় না, কেননা পদ্ধতিটি বেশ সহজ। শ্রমিকরা কাজ করতে গিয়ে যে সময়টুকু বাঁচাচ্ছে তার মজুরির অর্ধেক সে বোনাস হিসেবে পাচ্ছে, সহজ একখানা পদ্ধতি। দক্ষতা শ্রেণী বিভাগ, ক্লাসিফিকেশন অফ এফিসিয়েন্সি, এই পদ্ধতি অনুসরণ করা হলে সহজেই দক্ষ ও অদক্ষ শ্রমিকের মধ্যে শ্রেণীবিভাগ করা সম্ভব হয়। বেঁধে দেওয়া সময়ের মধ্যে যারা কাজটি সম্পন্ন করতে পারে তাদেরকে দক্ষ শ্রমিক হিসেবে চিহ্নিত করা হয়, এবং যারা কাজটি করতে অতিরিক্ত সময় নেয় তাদের অদক্ষ শ্রমিক হিসেবে চিহ্নিত করা যায়। মানে শ্রমিকদের ওপর যদি দুটো ভাগ করতে চাস দক্ষতার উপর বেস করে, তাহলে খুব অনায়াসে তুই কিন্তু দক্ষ আর অদক্ষ শ্রমিকদেরকে কিন্তু ভাগাভাগি করতে পারবি। যারা সময়ের মধ্যে করতে পারবে তারা দক্ষ, যারা সময়ের মধ্যে করতে পারবে তারা অদক্ষ, ব্যাস শেষ। নেক্সট, সমান অংশীদারিত্ব, দক্ষতার সঙ্গে কাজ করে শ্রমিক যেটুকু সময় বাঁচাতে পারে তা শ্রমিক ও মালিকদের মধ্যে সমান ভাগে বিভক্ত হয়ে যায়, মানে ভাগ হয়ে যায়, 50% এমপ্লয়ার 50% এমপ্লয়ি। ফলে সমান অংশীদারিত্বের নীতি অনুসরণ করার ফলে শ্রমিক আর মালিক উভয়ের কাছে পদ্ধতিটি গ্রহণযোগ্যতা হয়ে ওঠে, অর্থাৎ কেউ বেশি পায় না কেউ কম পায় না, দুজনেই ব্যালেন্স থাকে, যার ফলে এই পদ্ধতিটির কিন্তু এই ধরনের সুবিধাগুলো আমরা পেয়ে থাকি। ঠিক, তাহলে অসুবিধাও থাকবে, দেখি অসুবিধা কি। হালসে প্রিমিয়াম পদ্ধতি ও অসুবিধাগুলো কি কি? ফার্স্ট, বিজ্ঞানসম্মত নয়, নট সাইন্টিফিক। কি? এই পদ্ধতিটি সেই অর্থে বিজ্ঞানসম্মত নয়, কেননা কাজের যে আদর্শ সময় এই পদ্ধতিতে স্থির করা হয় তা কোনো বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে করা হয় না, নিছকই অভিজ্ঞতার উপর ভিত্তি করে এই আদর্শ সময় ঠিক করা হয়। আমারও মনে হলো একটা অ্যাকাউন্টসের অঙ্ক, সেটা আমি করতে দেবো সায়ন্তনীকে, তাই আমাকে টাইম দিলাম 8 ঘন্টা। আমারও মনে হলো সেই অঙ্কটা আমি সিঞ্জিনীকে করতে দেবো, আমি ওকে টাইম দিলাম 15 ঘন্টা। তার মানে আমার মনের ওপর, আমার এস্টিমেশনসের ওপর। আজকে কোনো একটা যে টাইম বার করতে গেলেও যে কোনো একটা বৈজ্ঞানিক পদ্ধতিতে বার করতে হয় সেই ধরনের জিনিস কিন্তু কখনোই আমি এখানে অ্যাডাপ্ট করছি না, মানে মনে হচ্ছে একটা সেরকম একখানা টাইম লাস্ট অভিজ্ঞতার উপর বেস করে অ্যাডাপ্ট করে নিচ্ছি, ঠিক আছে? তার মানে এটা সাইন্টিফিক নয়, কারণ সেই সময়ের ওপর বেস করেই তো ইনএফিসিয়েন্সি ব্যাপারটা। তাহলে সেই সময়টাই যদি বৈজ্ঞানিক পদ্ধতিতে না হয় তাহলে এইটার ওপর বেস করে যে কম্পিউটেশনসটা হবে সেই কম্পিউটেশনসগুলিও সাইন্টিফিক ওয়েতে করা হয়েছে বলে ধরা হবে না। বুঝতে পেরেছিস? নেক্সট, গুণমানে ক্ষতি, লস ইন কোয়ালিটি। এই প্রিমিয়াম পদ্ধতিতে পারিশ্রমিক প্রদান করার ব্যবস্থা করা হলে তা আখেরে প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের গুণমানের প্রভাব ফেলে। সময়ে বাঁচানোর তাগিদে বোনাস চাই, তাহলে আমি বেশি টাকা পাবো। এই বোনাস পেতে গেলে কি করতে হবে? টাইম সেভ করতে হবে, টাইম সেভ করতে গেলে কাজটাকে তাড়াতাড়ি করতে হবে, আর যখনই কাজটাকে তাড়াতাড়ি করতে যাবে তখন কোয়ালিটি কম্প্রোমাইজ হতে থাকবে। কথাটা বুঝতে পারলি? যেটা বিজনেসের দিক দিয়ে একটা ক্ষতি। বুঝতে পারলি? থার্ড কি? ত্রুটিপূর্ণ পণ্য বা কাজ। অবভিয়াসলি যখনই তাড়াহুড়োর মধ্যে কাজ হবে, কোয়ালিটি কম্প্রোমাইজ হলে তার মানে ওইখান থেকে র মেটেরিয়ালস নষ্ট হবে বা কিছু গুডস বেরোবে যেগুলি ডিফেক্টিভ, ঠিক আছে?
তারপর কি অতিরিক্ত মজুরি, শ্রমিকরা দক্ষতার সঙ্গে কাজ করতে পারলে নির্ধারিত সময়ের আগেই তাদের কাজ সম্পন্ন করতে পারে, ফলে তাদের বোনাস দিতে হয়। অতিরিক্ত মজুরি প্রদানের কারণে কারখানার মজুরি বাবদ ব্যয় বৃদ্ধি পেয়ে যায়। কথাটা বুঝতে পারলি? যখনই বোনাসের ব্যাপারটা, তো অটোমেটিক্যালি একখানা তো বার্ডেন কোম্পানির কাছে এসেই পড়বে যে অতিরিক্ত একটা টাকা দিতে হবে, সেটা হচ্ছে বোনাস। তো সেই টাকাটা তো বিজনেস নিজের ক্যাশ বক্স থেকেই দেবে, তখন তো ক্যাশে একটা টান পড়বেই। নেক্সট হচ্ছে কাঁচামালের অপচয়, তাড়াহুড়ো করতে যাবে, কাঁচামালটাও নষ্ট করবে। শ্রমিকরা যেহেতু পণ্য উৎপাদনের কাছে তাড়াতাড়ি শেষ করার বিষয়ে বেশি নজর দেয়, তাই তাদের অজান্তে কাঁচামালের অপচয়ের পরিমাণ বাড়তে থাকে। শ্রমিকদের দক্ষতা কাজের সময় বাঁচালেও কাঁচামালের অপচয় রোধ করতে পারে না। তার মানে এটা আমরা বুঝে নিলাম, কোনো রকম অসুবিধা নেই। তার মানে হালসে প্রিমিয়াম প্ল্যানের সুবিধা অসুবিধা এবং কাকে বলে সেটা আমাদের কাছে পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে গেল, এবং যে মেকানিজমটা, যে সিস্টেমটা, সেটা কীভাবে ওয়ার্ক করে সেটা আমরা বুঝে নিতে পারলাম খুব ভালো মতো। বুঝতে পারলি? এবার যেই অঙ্কটা আমরা করেছিলাম এখান থেকে আরেকটা কনসেপ্ট একটুখানি জেনে নিই, যেটা আমরা ওয়েজেস বা রেমুনেশনস বলছিলাম, সেটাকে আরেকটা কি বলা যায়? টোটাল আর্নিং। টোটাল আর্নিং, ঠিক আছে। এইবার আমাদের এইটা জানতে হবে এফেক্টিভ টাইম রেট কত। এফেক্টিভ টাইম রেট কত? এফেক্টিভ কথাটার মানে কি? আলটিমেটলি তারা এক এক ঘন্টায় কত টাকা হিসেবে আর্ন করলো। কে করলো? সিঞ্জিনি করলো। ভালো মতন বুঝবি। আজকে সিঞ্জিনি 7 ঘন্টা কাজ করে কত টাকা ইনকাম করলো? 7 আওয়ার্স ওয়ার্ক করে 800 টাকা। ও তো 9 ঘন্টা কাজ করে 800 টাকা ইনকাম করেনি। আর এক এক ঘন্টা স্ট্যান্ডার্ড রেট কত ছিল? 100 টাকা। এক এক ঘন্টা স্ট্যান্ডার্ড রেট কত ছিল? স্ট্যান্ডার্ড রেট 100, ঠিক আছে। 7 ঘন্টা কাজ করে কত টাকা ইনকাম করেছে? 800। এর মধ্যে 100 টাকা কি বোনাস, ঠিক আছে। তো তার মানে ও কিন্তু 100 টাকা রেটে কিন্তু কেউ ইনকাম করেনি, ও 100 টাকার থেকে বেশি রেটেও ইনকাম করেছে। কেন? কারণ বোনাসটাও তো ঢুকে গেল। অর্থাৎ ও 7 ঘন্টায় 800 টাকা ইনকাম করলে, তাহলে এক এক ঘন্টায় ও কত টাকা করে ইনকাম করেছে? 800 ডিভাইডেড বাই 7। তাহলে এখান থেকে বেরিয়ে আসবে এফেক্টিভ টাইম রেট, মানে এক এক ঘন্টায় তাহলে কত করে পেলো। তার মানে আমি 800 টোটাল আর্নিংটাকে যদি আমি টাইম টেকেন দিয়ে ডিভাইড করে দিই, তাহলে বেরিয়ে আসবে যে অ্যাকচুয়ালি তাহলে এমপ্লয়ি এক এক ঘন্টায় কতটা রেট করে ও ইনকাম করেছে। তার মানে ওর এফেক্টিভ টাইম রেট হচ্ছে কত? 114.30। কথাটা বুঝতে পেরেছিস? কোনো রকম অসুবিধা আছে? এইটা দুটো আলাদা, কিন্তু আবার একটুখানি বলে দিচ্ছি, এফেক্টিভ টাইম রেট আর স্ট্যান্ডার্ড রেট এটা আলাদা। স্ট্যান্ডার্ড রেট মানে এক এক ঘন্টা কাজ করলে তুমি কত পাবে, আর এফেক্টিভ টাইম রেট বলতে বোঝায় তুমি যে টোটাল ইনকামটা করেছো যার মধ্যে বোনাসও ইনক্লুডেড, সেইটাকে যদি তুমি তোমার টাইম টেকেন হিসেবে ডিভাইড করো টাইম টেকেন দিয়ে, তাহলে তুমি এক এক ঘন্টায় কত রেটে তুমি ইনকাম করেছো। তাহলে তুমি 7 ঘন্টা কাজ করে 800 টাকা পেয়েছো, তাহলে তোমার জন্য এক এক ঘন্টা রেট কত হয়ে গেছে? 114 টাকা 30। তখন কিন্তু তোমার জন্য আর রেটটা 100 নেই। কথাটা বুঝতে পেরেছিস? কোনো রকম অসুবিধা আছে? তাই যদি কখনো এফেক্টিভ টাইম রেট জিজ্ঞাসা করে বার করতে, তাহলে কি করবি? টোটাল আর্নিং ডিভাইডেড বাই টাইম টেকেন করে দিবি, তাহলে সেখান থেকে বেরিয়ে আসবে এফেক্টিভ টাইম রেট। কোনো রকম অসুবিধা আছে? তাহলে আমরা কিন্তু হালসে প্রিমিয়াম প্ল্যানটা হয়ে গেল।